এইখানে তাগরে মাইরা ফেললো, তারপর মাটিতে পইতা দিল। হাসিব শিউরে উঠল। সেই তেঁতুল গাছ যেখানে সে ঘুরছিল। রাতের আধার ঘন হয়ে এসেছে। হাসিবের ছোট্ট একটা ঘরে মাত্র একটি হারিকেন জ্বলছে। তার স্ত্রী সালমা কোলে 5 বছরের মেয়ে রুনাকে নিয়ে কাঁদছে। মেয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আর কত দেরি করবা? দেখছো না মাইয়ার শরীর কেমন গরম হইয়া গেছে। ডাক্তার তো কইল 500 টাকা লাগবো, আমার হাতে আছে মাত্র 50 টাকা। হাসিব মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মাথায় শুধু একটাই চিন্তা, কই থেকে টাকা আইব। তোমার ভাইয়ের লগে গিয়া কথা কইয়া দেখো না, একবারের লাইগা যদি কিছু টাহা ধার দিতে পারে। গত মাসে গেছিলাম, সোজা মুখের উপর দরজা বন্ধ কইরা দিল। কইল নিজের সংসার সামলা, আমার লগে আসিস না। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো। হাসিবের বন্ধু জাহিদ। হাসিব, দরজা খোল। হাসিব দরজা খুলল। জাহিদ ভিতরে এসে রুনার দিকে তাকালো। মাইয়ার অবস্থা তো খারাপ দেখাইতাছে। ডাক্তারের লগে নিয়ে যাস নাই কেন? টাকা কই? তুই কি কিছু দিতে পারস? আমার হাতেও তো টাহা নাই ভাই, কিন্তু একটা কথা কই। জাহিদ চারপাশে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, তুই কি পুরান মিল কুঠির কথা জানোস? যেটা গায়ের বাইরে, হ্যাঁ না তো কেউ যায় না। ও হেই যাই, আমি আজ বিকালে রশিদ চাচার লগে কথা কইতেছিলাম। উনি কইলেন ওই কুঠির নিচে নাকি অনেক টাকা পুইতা রাখা আছে। হাসিব একটু সোজা হয়ে বসল। কি সব আজাইরা কথা? ওই জায়গায় কেউ রাইতে যায় না, লোকে কয় ওইখানে ভূত থাকে। ভূত থাকলেও বাকি টাকা তো আছে নাকি? রশিদ চাচা কইলেন কুঠির পেছনে একটা বড় তেঁতুল গাছ আছে, তার গোড়ায় নাকি মাটির হাড়িতে রাখা আছে অনেকগুলা সোনা দানা। তুই বিশ্বাস করস? জানি না, কিন্তু তোর মায়ার লাইগা একবার চেষ্টা তো করতে পারস। লগে আমি জামু তো। সালমা হাসিবের হাত ধরে টানল। না, তুমি যাবা না, আমার মন কেমন করতাছে। আর উপায় কি কোয়া? মায়াটা কি এমনি মইরা যাইব নাকি? তার চেয়ে বরং আমি যাইতাছি। হাসিব একটা লম্বা লাঠি আর একটা কোদাল নিল সাথে। জাহিদ নিল একটা হারিকেন। তারপর দুজন বেরিয়ে পড়ল রাতের অন্ধকারে। গায়ের রাস্তা ছেড়ে ওরা এবার মাঠের পথ ধরল। চারপাশে শুধু জ্যোৎস্নার আলো আর ঝিঝি পোকার ডাক। প্রায় আধা ঘন্টা হাঁটার পর একটা বড় পুকুর পেরিয়ে সামনে দেখা গেল সেই পুরনো নীলকুঠি। দোতলা একটা বিশাল বাড়ি, দেয়ালের প্লাস্টার উঠে গেছে, জানালাগুলো ভাঙা, চারপাশে জঙ্গল। এইটাই সেই জায়গা, পেছনে যাইতইব। হাঁটতে হাঁটতে ওরা কুঠির পেছনে চলে গেল। সত্যি একটা বিশাল বড় তেঁতুল গাছ দেখা গেল সেখানে। এই গাছের নিচে? ও, চাচা কইছিলেন গোড়ার ডান দিকে। হাসিব কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। জাহিদ হারিকেনের আলো ধরে দাঁড়িয়ে রইল পাশে। প্রায় 10 মিনিট খোঁড়ার পর হাসিব বলল, কিছু নাই তো। আর একটু খোড়, হয়তো আরো গভীরে আছে। হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল ওদের পাশ দিয়ে। হারিকেনের আগুন প্রায় নিভেই যেতে লাগলো। কি ব্যাপার? এত ঠান্ডা হাওয়া কই থেকে আইতাছে? ঠিক তখনই কুঠির ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, কান্নার মতো, একটা ছোট্ট শিশুর কান্না। শুনলি? হ্যাঁ, কিন্তু এত রাইতে এইখানে বাসা আইব কই থেকে?
কান্নার আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে, মনে হচ্ছে ভেতর থেকে আসছে। চল দেখা আসি, হয়তো কেউ আছে। পাগল হইছস? এই রাইতে ওই ভাঙা বাড়িতে ঢুকবি তুই? কিন্তু কান্নার শব্দ এমন করুণ যে হাসিবের মন কেঁদে উঠল। সেও তো একজন বাপ, তার মেয়েটাও বাড়িতে কান্না করছে। ঠিক আছে, তাহলে চল একবার দেখি। ওরা কুঠির সামনের দরজায় গেল। দরজা খোলা, ভিতরে অন্ধকার। হারিকেনের আলোয় দেখা গেল সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। কান্না উপর থেকে আইতাছে মনে হইতাছে। ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠল। প্রতিটা পদক্ষেপে সিঁড়ি কট কট করে শব্দ করছে। উপরে উঠে একটা লম্বা করিডর, দুপাশে অনেকগুলা ঘর। কান্নার শব্দটা একদম শেষের ঘর থেকে আসছে। হাসিব আর জাহিদ ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজা আধ খোলা অবস্থায়। ভিতরে তাকিয়ে যা দেখলো তাতে দুজনের বুক ধক করে উঠল। একটা ছোট্ট মেয়ে, বয়স হবে 7 বা 8 বছর, পুরনো একটা ময়লা জামা পরা, মেঝেতে বসে কাঁদছে, মুখ দেখা যাচ্ছে না। ভাইয়া তুই কে? মেয়েটা কান্না থামালো কিন্তু ঘুরলো না। এই রাইতে তুই এইখানে কি করস? বাড়ি কই তোর? একটা শীতল হাসির শব্দ। মেয়েটা ধীরে ধীরে ঘুরলো। এবার যে মুখ দেখা গেল তা মানুষের মুখ নয়। চোখের জায়গায় দুটো কালো গর্তে লাল রঙের চোখ, মুখটা একদম ফ্যাকাশে সাদা। তোমরাও কি আমার মতো এইখানে আটকা পড়তে আইছো? জাহিদের হাত থেকে হারিকেন পড়ে গেল। হাসিব চিৎকার করে পিছিয়ে গেল। ভাগ এখান থেকে, ভাগ। দুজন ছুটে সিঁড়ির দিকে গেল, কিন্তু নিচে নামার সাথে সাথে দেখলো সামনের দরজা বন্ধ হয়ে গেছে। দরজা খোলতাছে না। অনেক চেষ্টা করলো কিন্তু দরজা নড়ল না। পেছন থেকে সেই মেয়ের গলা ভেসে এলো। এইভাবে পালাইতে পারবা না, তোমাকে শুনতে হইব আমার কথা। হাসিব আর জাহিদ ঘুরে দাঁড়ালো। মেয়েটা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে, এবার তার মুখে একটা দুঃখের ছায়া। আমি তোমাকে কোনো ক্ষতি করব না, কিন্তু আমার গল্প শোনো। আমি এখানে একা অনেক দিন ধইরা। হাসিবের ভয় একটু কমলো। সে বুঝতে পারলো এই মেয়েটা হয়তো শুধু একা কষ্টে আছে। তুই কে? এইখানে কেন? মেয়েটা বসে পড়লো সিঁড়িতে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমার নাম মুক্তা। আমি এই কুঠিতেই ছিলাম অনেক অনেক বছর আগে। মুক্তা বলতে শুরু করলো, তার কণ্ঠস্বর ভারী কিন্তু স্পষ্ট। আমার বাপ এই কুঠিতে কাম করতেন, নীল চাষিদের লগে ছিলেন। কুঠির মালিক ছিল সাহেব, তার নাম উইলিয়াম সাহেব। হে খুব নিষ্ঠুর মানুষ ছিল। মুক্তার মুখে একটা বেদনার ছাপ। আমাগো গায়ের মানুষ নীল চাষ করত, কিন্তু সাহেব যে দাম দিত তাতে কারো পেট চলত না। যদি কেউ প্রতিবাদ করত, সাহেব তারে মারত, লাঠি দিয়া পিটাইয়া আধমরা কইরা দিত। হাসিব আর জাহিদ স্থির হয়ে শুনছে। একদিন আমার বাপ সাহেবরে কইছিল, সাহেব এই দামে তো আমরা বাঁচতে পারতাছি না, একটু বেশি দাম দেন। কিন্তু সাহেব রাগাইয়া গেল। মুক্তা থামলো, তার গলা কাঁপছে। সাহেব তার লোক দিয়া বাপরে ধইরা আনছিল এই কুঠিতে। আমি আর মা লুকাইয়া দেখতেছিলাম। সাহেব কইছিল, তুই আমারই শেখাবি দাম কত দিতে হইব? তোর মতো 10টা আছে। তারপর তারা বাপরে এত মারলো যে বাপ আর উঠতে পারলো না। জাহিদের চোখ ভেজে এলো। তারপর মা চিৎকার কইরা কাঁদছিল। সাহেবের লোকেরা মারেও ধইরা ফেললো। মা আমারে কইছিল, মুক্তা পালা এখান থেকে, পালা। কিন্তু আমি পারলাম না, আমি লুকাইয়া ছিলাম এই ঘরে। মুক্তা উঠে দাঁড়ালো, তার মুখে এখন ক্রোধ।
সাহেব মারে আর বাপরে কুঠির পিছনে নিয়ে গেল তেঁতুল গাছের নিচে। হেইখানে তাগরে মাইরা ফেললো, তারপর মাটিতে পইতা দিল। হাসিব শিউরে উঠল। সেই তেঁতুল গাছ যেখানে সে ঘুরছিল। আমি এই ঘরে 3 দিন লুকাইয়াছিলাম। খাবার ছিল না, পানিও ছিল না। চতুর্থ দিন আমিও মইরা গেলাম ক্ষুধায়, তৃষ্ণায়। মুক্তা আবার বসে পড়ল। তারপর থাইকা আমি এইখানে আসি একা। আমার মা বাপ কই আমি জানি না, কিন্তু আমি তাগো খুঁজতাছি। আমি তাগো লগে যাইতে চাই। হাসিবের চোখে জল। সে মুক্তার কাছে এগিয়ে গেল। তার এখন আর কোনো ভয় নেই, শুধুই করুণা। মুক্তা, তোর মা বাবা তেঁতুল গাছের নিচে আছে, তুই জানোস না? মুক্তা মাথা নাড়ল। আমি এই কুঠির বাইরে যাইতে পারি না। আমার পা যেন শিকল দিয়া বাঁধা। আমি শুধু এইখানেই ঘুরি, দিনের পর দিন, রাইতের পর রাত। জাহিদ এগিয়ে এলো। আমরা কি করতে পারি? মুক্তা হাসিবের দিকে তাকালো। এরপর আবার তার চোখ স্বাভাবিক মেয়ের মতো। তুমি বাপ, তাই না? তোমার মাইয়া আছে? হাসিব মাথা নাড়ল। হ, আমার মাইয়ার অসুখ, তার লাগে তো আমি এখানে আইছিলাম টাকা খুঁজতে। মুক্তা উঠে দাঁড়ালো। সে হাসিবের হাত ধরল। তুমি আমার মা বাপরে খোঁজে দাও, তাগলগে নিয়া যাও, তাইলে আমি মুক্তি পামো। আমি তোমারে হেই টাকা দিমু যা তুমি খুঁজতাছো। টাকা সত্যি আছে? হ, সাহেব তার সোনাদানা লুকাইয়া রাখছিল কুঠিতে, কিন্তু হে আর ফিরা আসে নাই। হে সোনা এখনো আছে, তোমার মাইয়ার লাইগা নাও। হাসিব দৃঢ় গলায় বলল। মুক্তা, আমি তোরে কথা দিতাছি, তোর মা বাবারে আমি খুইজা বের করমই। দরজা আপনা আপনি খুলে গেল। হাসিব আর জাহিদ বাইরে এলো। তেঁতুল গাছের কাছে গিয়ে আবার ঘুরতে লাগলো। এবার ডান দিক থেকে পা দিকে। প্রায় 8 ঘন্টা খোঁড়ার পর তাদের কোদালে শক্ত কিছু একটা লাগলো। পাইছি মনে হইতাছে। তারা মাটি সরিয়ে দেখল দুটো কঙ্কাল পাশাপাশি শুয়ে আছে, একটা বড় আর একটা ছোট। মুক্তার মা বাপ। হাসিব আস্তে আস্তে কঙ্কালগুলো তুলল, তারপর একটা কাপড়ে জড়ালো। এগের ঠিক মতো সৎকার করতে হইব। জাহিদ মাথা নাড়ল। তারা কঙ্কালগুলো নিয়ে পুকুরের পাশে একটা উঁচু জায়গায় উঠে গেল। সেখানে মাটি খুঁড়ে দুটো কবর বানালো তারা। কঙ্কালগুলো রাখলো ভালোবাসা দিয়ে। মুক্তার মা বাপ, তোমরা শান্তিতে ঘুমাও, তোমাগো মাইয়া এখন মুক্তি পাইব। কবর ঢাকা দিতেই একটা উষ্ণ হাওয়া বইল। দূর থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে এলো, খুশির হাসি। মুক্তা তার মা বাবার কাছে। হাসিবার জাহিদ এবার কুঠিতে ফিরল। ভিতরে গিয়ে দেখলো সেই ঘরে একটা পুরনো সিন্দুক পড়ে আছে, খোলা। ভিতরে সোনার গয়না, মোহর আর অনেক পুরনো টাকা। জাহিদ অবাক হয়ে তাকালো। মুক্তা। হাসিব সিন্দুক থেকে সোনা নিল কিছুটা, বেশি নয়, শুধু যতটুকু দরকার ততটুকুই। শুধু মায়ার চিকিৎসার লাইগা, বাকিটা থাকুক, হয়তো আরো কোনো দরকারে আইব। দুজন কুঠি থেকে বেরিয়ে এলো। পেছনে ফিরে তাকাতে দেখলো কুঠির জানালা একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, হাসছে। তার দুপাশে দুজন মানুষ, তার মা এবং তার বাবা। মুক্তা হাত নাড়ল, বিদায় জানালো। ধন্যবাদ। হাসিব হাত নাড়ল ফিরে। সকাল হলো। হাসিব বাড়ি ফিরল। সালমা অবাক হয়ে দেখল তার হাতে সোনার গয়না। এইগুলা কই থাইক্কা পাইলা? একটা মাইয়া দিছে, যে এখন তার বাপ মার লগে আছে। সালমা কিছু বুঝল না, কিন্তু হাসিবের মুখে শান্তি দেখে চুপ রইল। হাসিব সোনা বিক্রি করে রুনার চিকিৎসা করালো। মাইয়া সুস্থ হয়ে উঠল। রাতে রুনাকে কোলে নিয়ে হাসিব বলল, মা, তুই জানোস এই দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী জিনিস টাকা না, ভালোবাসা। মা বাবার ভালোবাসা। এই ভালোবাসা
মরণের পরেও থাকে। রুনা তার বাপের গলা জড়িয়ে ধরল। বাইরে জোছনার আলো, দূরে নীলকুঠির দিকে তাকালে মনে হয় একটা ছোট্ট মেয়ে হাসছে তার মা বাবার সাথে। মুক্তা এখন আর একা নয়,